হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের আজকে ভূগোলের সপ্তম অধ্যায় অর্থাৎ মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদের বলে দেবো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমার পরীক্ষাতে কমন পাবে। আর হ্যাঁ, তোমাদের তৃতীয় অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমনটা। ঠিক আছে, তাই এই চ্যাপ্টারে কি কি তোমাদের পড়তে হবে ভালো করে বইটা থেকে দেখে নাও। আর হ্যাঁ, আমার এই ভিডিও চলাকালীন তোমাদের নিজেদের টেক্সট খুলে বসবে এবং ভালো করে দেখে নেবে, তাহলে পড়াটা তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা কথা আমি বলে রাখবো, তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটা যদি তোমরা আমাকে কেউ জানাও, আমি কিন্তু অবশ্যই তোমাদের সেইভাবেই প্রশ্ন দিতে পারবো, কারণ এক একটা স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম। তাই প্রথমেই বলা থাকলো যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে সিলেবাসটা জানিয়ে দিও থার্ড ইউনিট টেস্ট ইউনিট টেস্টের। ঠিক আছে, দেখো মানুষের কার্যাবলী আজকে যেটা আমরা পড়ছি, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। মানুষের কার্যাবলী কি না, মানুষ যে সমস্ত কাজকর্মগুলো করছে। আর পরিবেশের অবনমন কি, তার ফলে পরিবেশের কতটা ক্ষতিগ্রস্ততা হচ্ছে, অর্থাৎ মানুষের কাজকর্ম করার ফলে পরিবেশের উপর কতটা প্রভাব পড়ছে সেটাই আজকে আমরা জানবো। বুঝতে পারছো, এই যে আমরা যে বসবাস করছি যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকার যে পরিবেশটা সেটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কিছু কাজকর্মের জন্য, সেইটা সম্পর্কেই আমরা আজকে পড়বো। তো চলো দেখা যাক কি আছে এই অধ্যায়ে। তো তোমরা তোমাদের ফার্স্ট পেজ পার করে সেকেন্ড পেজে এই জায়গাটা আসো, সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। তো দেখো এখানে কি বলছে, পৃথিবীতে আবির্ভাবের পর থেকেই মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে, তাই না? যবে থেকে মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু কাজকর্ম করেই চলেছে, এখনো করে চলেছে। এই সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর। তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রথমে কি ছিলাম, আমরা প্রথমে কিন্তু এতটা ভালো সভ্য জগতে ছিলাম না। যাযাবর অর্থাৎ এক জায়গা থেকে ঘুরে ঘুরে আরেক জায়গায় গিয়ে ঘুরে ঘুরে খাবার সন্ধান করে মানুষ কি করতো, খাবার খেত। গুহাবাসী ছিল, অর্থাৎ গুহায়, তোমরা জানো ইতিহাসে পড়েছো, পাহাড়ের গুহায় তারা বসবাস করত। তো এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য, অর্থাৎ অত ভালো পোশাক, অত ভালো বাড়িঘর, অত ভালো উন্নত অত কিছু মানুষের কিছু ছিল না। মানুষের চাহিদাটাও ছিল না যে আমার এটা লাগবে, এটা আমি করব, এসি কিনবো, ফ্রিজ কিনবো, এইসব কি তখন ছিল না। তখন তারা ফল মূল সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করেই সময় তাদের কেটে যেত। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল, অর্থাৎ প্রকৃতি যেভাবে জ্বালাচ্ছে মানুষ সেভাবেই কিন্তু চলতো। যখন যে ফলটা হতো তখন সেই ফল খেত। ঠিক এখন যেরকম তোমরা নিশ্চয়ই দেখেছো হনুমান গুলো গাছে ফল হলে সেই ফল খায়। একবার ভেবে দেখেছো যে যখন ফলের সিজন থাকে না সেই সময় ওরা কি খায়, পাতা খায়, দেখবে গাছের পাতা খেয়ে ওরা জীবন ধারণ করে। তো আবার যখন ফলের সিজন আসে তখন ওরা ফল খেয়ে জীবন ধারণ করে। ঠিক হনুমানরা যেভাবে জীবন ধারণ করছে মানুষেরও কিন্তু একটা সময় সেইভাবেই জীবন ধারণ করত। এরপর সে কিসের ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার শিখলো, চাষ করতে জানলো, আর প্রকৃতিকে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো, তাই না? চাষাবাদ করতে লাগলো, চাষাবাদ করার পরে আরো নিজেকে কি করতে লাগলো, পরিবর্তন করতে লাগলো। অর্থাৎ মানুষ সেই যাযাবর থেকে কি করে আজকের এই সভ্য মানুষে আসলো তার পুরো ঘটনাটাই কিন্তু এখানে বলছে। তো তোমরা অনেকে ভাবতে পারো এইগুলোর সাথে আমাদের পরিবেশের কি ক্ষতি হচ্ছে। অবশ্যই পরিবেশের উপর তো নির্ভরশীল। দেখো কিভাবে, তো দেখো চাকার আবিষ্কার সভ্যতাকে আরো গতি প্রদান করলো, তার মানুষ চাকা আবিষ্কার করতে শিখলো। তোমরা ইতিহাসের সঙ্গে সভ্যতা কিন্তু রিলেট করতে পারছো, মেলাতে পারছো, যে এরকম কিন্তু আমরা ইতিহাসে পড়েছিলাম, তাই না? সেটাই এখানে বলা আছে। নতুন দেশ আবিষ্কারের নেশায় সাহসীরা বেরিয়ে পড়লো অজানার সন্ধানে। এই সময় পর্যন্ত পরিবেশের যে সামান্য ক্ষতি যে হতো সেই সামান্য ক্ষতিটা না নিজে থেকেই পূরণ হয়ে যেত। অর্থাৎ যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সেই সময় কিন্তু সামান্য ক্ষতি হতো, পরিবেশের যে একদম ক্ষতি হতো না তা না, সামান্য ক্ষতি হতো, তো সেটা অটোমেটিক্যালি আবার পূরণ হয়ে যেত। বোঝা গেল? দেখো বাদিকে একটা বক্সে কি লিখেছে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলো এমন ভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তার নিজে থেকেই পূরণ হয়ে যায়। তাহলে এই যে পরিবেশের ক্ষতি যেটা হচ্ছে সেটা নিজে থেকেই সেটা ঠিক হয়ে যাচ্ছে। তো এই ব্যবস্থাটাকে এক কথায় বলে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। স্টার দাও, আন্ডারলাইন করো এবং হাইলাইট করে রাখো, এটা কিন্তু পরীক্ষাতে আসবে 2 নম্বরের জন্য। হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি, বুঝতে পারছো কোনটাকে বলে? এই যে সমস্ত সামান্য ক্ষতি আগেকার দিনে হতো সেটা অটোমেটিক্যালি নিজে নিজেই সেটা পরিবেশই ঠিক করে নিত।
তো সেটাকে বলা হতো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কেন দরকার? দেখো, এখন যে পরিবেশের ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু আর পূরণ হচ্ছে না, অর্থাৎ সেটা নিজে থেকে আর ঠিক হচ্ছে না। সেই কারণেই কিন্তু এখন আর এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কিন্তু আর নেই বললেই চলে। বুঝতে পারছো? তো মানুষের কাজকর্মের ফলেও কিন্তু অনেকটা প্রভাব পরিবেশের ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, সেটাই কিন্তু আমরা আজকে আরো ডিটেলসে জানবো। তাই তোমাদের সামনেই কিন্তু আমি পড়াটা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছি, যাতে তোমরা পড়াটা ভালো করে বুঝতে পারো। তারপর দেখো, বলছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো সেই রকম একটা বিপ্লব হয়েছিল সেই সময়, ইউরোপের শিল্প বিপ্লব। তো সেই শিল্প বিপ্লবে কিন্তু অনেক কিছু ঘটেছিল। তো ঠিক আছে, অনেক কিছু ঘটার পরে কিন্তু সভ্যতা অনেকটা এগিয়ে গিয়েছিল। এরপর থেকে কি হয়েছিল, শিল্প, চিকিৎসা, বিজ্ঞান এগুলোতে কিন্তু অনেকটা দ্রুত উন্নতি হতে লাগলো। অর্থাৎ এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকটা উন্নতি হয়ে গেল, মানে শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, সায়েন্স উন্নত হলে তাকে তো বলতেই হবে অনেক কিছু আবিষ্কার হবে। তো অনেক কিছু আবিষ্কার হতে গেলে তাকে কি করতে হবে, অনেক কিছু ধ্বংস করতে হবে। একটা নতুন কিছু তৈরি করতে গেলে সেখানে অনেক কিছু ধ্বংস করতে হয়। তো ধ্বংসলীলা শুরু হয়ে গেল। বাড়তে থাকলো জনসংখ্যা, অর্থাৎ মানুষের পরিমাণ বাড়তে লাগলো। এদিকে বসবাস, কৃষি, শিল্পের প্রয়োজনে ঠিক দেখতে পাচ্ছ ধ্বংস হতে লাগলো অরণ্য, অর্থাৎ গাছপালা মানুষ কাটতে শুরু করলো। গড়ে উঠতে লাগলো রাস্তাঘাট, কলকারখানা। বুঝতে পারছো? শহর, নগর নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রাকৃতিক খনিজ শক্তি সম্পদ, যেরকম জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি। এই বিংশ শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হচ্ছে তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে। বুঝতে পারছো? অর্থাৎ কন্ট্রোল করা যাচ্ছে না, এতটাই পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে। এর ক্ষতিকারক প্রভাব সমস্ত জীবকুলের ওপর কিন্তু নেমে আসছে, অর্থাৎ আমাদেরই ওপর কিন্তু এর ক্ষতিকারক দিকটা নেমে আসছে। তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ রাস্তার আনাচে কানাচে নোংরা জমিয়ে রাখছে, সেখান থেকে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব বাড়ছে, বিভিন্ন ভয়ানক রোগের বিস্তার বাড়ছে, তাই না? সেগুলো কেন হচ্ছে? পরিবেশ দূষণের কারণেই হচ্ছে। আর যে দূষণে আমাদের মানুষের অবদান সব থেকে বেশি, বেশি বলতে গেলে, তাই না? তো এইগুলি হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমাদের কি কি ক্ষতি হচ্ছে? সব থেকে প্রথমেই হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে, তাই না? পরিবেশ কিন্তু দূষিত হয়ে যাচ্ছে, সব থেকে সমস্যা যেটা। তারপরে কি দেখতে পাচ্ছ, বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা এইগুলোর জন্যও কিন্তু হচ্ছে। পরিবহনের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ রাস্তাঘাট বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, সমস্ত কিছুর ওপর কিন্তু প্রভাব পড়ছে। অপরিকল্পিত উন্নয়ন, ঠিক আছে, অর্থাৎ উন্নয়নশীলটা কিন্তু অপরিকল্পিত, ঠিক মতো করছে না, যে যেখানে পারছে যেটা মনে হচ্ছে শুরু করে দিয়েছে। অরণ্য ছেদন, গাছ কেটে ফেলছে, সম্পদের যথেচ্ছ ব্যবহার, অর্থাৎ যতটুকু না লাগে তার থেকে বেশি পরিমাণে করে ব্যবহার করছে লোকে। তো এত কিছু করেও সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? মানুষ এইখানে পড়ে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মানুষ যত উন্নত হচ্ছে পরিবেশ তত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বোঝা গেল? তাহলে এই পাতাটায় প্রশ্ন কিন্তু সেরকম কিছুই নেই, একটাই প্রশ্ন আছে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো? কিন্তু তোমাদের আমি এই পাতাটা পড়ে এই কারণেই শোনালাম যে চ্যাপ্টার তুমি পড়ছো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, সেই চ্যাপ্টারের মূল বক্তব্যটা কিন্তু এই পাতাতেই দেওয়া রয়েছে, যে মানুষের কার্যাবলীর ক্ষেত্রে বা কার্যাবলীর জন্য আমাদের পরিবেশের কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বোঝা গেল? তো এই পাতাতে তোমরা এই জায়গাটা স্টার দিয়ে রাখো, পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। বাকিগুলো জাস্ট রিডিং পড়ে নিলেই হবে। তারপরে পাতা চলে এসো ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশের অবনমন জিনিসটা কি? তো এতক্ষণ আমরা অনেক কিছু পড়লাম, এবার দেখো অবনমন বলতে কি বোঝো। বলছে পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া, অর্থাৎ পরিবেশের যে ক্ষমতা, যে শরীরে সমস্যা হয়েছে, ওষুধ লাগছে না, একা একাই শরীর ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে গুণমান আমাদের শরীরকে দিয়েও তো বোঝো, যখন জ্বর হয় বা ঠান্ডা লাগে সবসময় কি আমরা ওষুধ খাই? সবসময় কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না, কিছু কিছু সময় নিজে নিজেই সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তো পরিবেশেরও সেরকম একটা গুণমান আছে যেটা পরিবেশ নিজে নিজেই ঠিক করতে পারে। যখন সেই ঠিক করার ক্ষমতাটা
পরিবেশ হারিয়ে ফেলে তখন তাকে বলে অবনমন। বোঝা গেল? তাহলে পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া। পরিবেশের এই গুণমানের হ্রাসের ফলে জলবায়ু, মৃত্তিকা অর্থাৎ জল, বায়ু, মৃত্তিকা, প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস্তুতন্ত্র যেটা আমাদের ইকোসিস্টেম, এটাও নষ্ট হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো, তোমরা হয়তো খেয়াল করবে অনেক প্রাণী আছে যারা এখন আমরা চোখেই দেখতে পাচ্ছি না। হয়তো ছোটবেলায় তোমরা দেখেছো, দেখো মনে করো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও চেষ্টা করো, দিয়ে আমাকে কমেন্টে জানাও তো যে কোন কোন প্রাণী তোমরা হয়তো ছোটবেলায় দেখেছো, এখন হয়তো চোখের সামনে দেখতে পাও না, বা মনে হয় যে সেগুলো দেখা যাচ্ছে না, অনেক পরিমাণে কমে গেছে। আছে না এরকম অনেক প্রাণী তোমাদের সামনে ছোটবেলায় পড়েছিল বা দেখেছিলে, এখন দেখতে পাও না? তো এগুলো কেন হচ্ছে? সমস্তই কিন্তু এই পরিবেশের অবনমন হয়ে যাওয়ার জন্যই ঘটছে। বুঝতে পারছো? তো বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে কিন্তু এই পরিবেশের গুণমান কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। এমন এক অবস্থা সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়ে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সেই আগের মতো সহজেই নিজের জায়গায় ফিরে যেতে পারছে না। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে যেমন ভূমিক্ষয় অর্থাৎ মাটি ক্ষয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, জীব বৈচিত্র্য হ্রাস হচ্ছে, মরুভূমির প্রসার বাড়ছে, ঠিক এত কিছুর কারণেই কিন্তু পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে যাচ্ছে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পরিবেশের অবনমন বলতে কি বোঝো, আশা করি তোমরা প্রত্যেকেই লিখে আসতে পারবে। ঠিক আছে? দেখো, যে জিনিসটা বোঝার সেটা তোমাদের বুঝেই নিতে হবে, না হলে কিন্তু তোমরা পড়েও মনে রাখতে পারবে না। ঠিক আছে? ভূগোলের এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু বুঝতে হবে প্রথমে। এটা বোঝার দুটো কারণ, এক হচ্ছে নম্বর তো পেতেই হবে পরীক্ষাতে, আর 2 নম্বর হচ্ছে আমাদের এই যে পরিবেশটাকে যে বাঁচাতে হবে, এই সচেতনতা বাড়ানোর জন্য তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। তোমরা সচেতন হও, আমরা সচেতন হই। আমরা সচেতন না হলে আমাদের পরিবেশ কে বাঁচাতে আসবে বলো? আমরা যদি আমাদের পরিবেশটাকে রক্ষা না করি, গাছ না লাগাই, যে গাছটা তুমি কাটছো সেখানে আরেকটা গাছ লাগিয়ে দাও, তবে না সেই জায়গাটা ভারসাম্য বজায় থাকবে। যথেচ্ছ পরিমাণে প্লাস্টিক, নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলো না, তবে না পরিবেশটা ভালো থাকবে। তো এইগুলো জানার জন্য, এগুলো কি করে করতে হয় সেগুলো বোঝার জন্য তোমাকে তো অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কি পড়তে হবে? তো তাই তোমরা কিন্তু অবশ্যই আমার এই পড়াকালীন এই পড়াগুলো জোর দিয়ে পড়ো, এবং অবশ্যই কিন্তু যারা তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে পড়ছে তাদেরকেও শেয়ার করে দিও। ঠিক আছে? বেশ, এরপরে আসছি পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক? দেখো, দুটো কিন্তু এক নয়, আবার একে অপরের সঙ্গে রিলেট অর্থাৎ সম্পর্কিত। কিরকম? পরিবেশ যখন তার গুণমান হারিয়ে ফেলছে তখনই তো শুরু হবে এক একটা দূষণের সৃষ্টি। কি? তখন একদিকে জল দূষিত হবে, একদিকে বায়ু দূষিত হবে, একদিকে তোমাদের মৃত্তিকা দূষিত হবে। তো দূষণটা কি? এই পরিবেশ যখন তার নিজের সেই গুণমানটা হারিয়ে ফেলবে তখন পরিবেশে যত উপাদান আছে সবকিছুই ধ্বংসের দিকে এগিয়ে যাবে, আর সেটাকে তখন আমরা বলবো দূষণ। চলো এবার পড়ি। পরিবেশ দূষণ আর অবনমন এই দুটো বিষয় পরিবেশের গুণমানের সঙ্গে সম্পর্কিত। বুঝতে পারলে? তাই অনেক সময় এই দুটো বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটো কিন্তু কিছুটা আলাদা। কিরকম? দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া, অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো আছে সেইগুলো দূষিত হচ্ছে দূষণে। আর অবনমন হচ্ছে পরিবেশের যে সামগ্রিক গুণমান সেইটা নষ্ট হয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে পরিবেশ দূষণের সঙ্গে পরিবেশের অবনমনের সম্পর্ক। বোঝা গেল? তাহলে এই পাতাতে দুটো প্রশ্ন হলো, পরিবেশ দূষণ কি, পরিবেশের অবনমন কি। স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। তার ঠিক পরের পাতায় আসো, পরিবেশের অবনমন ঘটছে তার কারণগুলো কি কি। দেখো, দুটো কারণে হয়, এক প্রাকৃতিক, 2 মনুষ্য সৃষ্টি। এগুলো তোমরা রিডিং পড়ে নেবে যে প্রাকৃতিক কি কি কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে বা পরিবেশের অবনমন ঘটছে, মনুষ্য সৃষ্ট কি কি কারণে পৃথিবীর বা পরিবেশের ক্ষতি হচ্ছে। এটা রিডিং পড়ে নিলেই বুঝতে পারবে, খুবই সহজ রয়েছে, এটা আর পড়ানোর কিছুই নেই। তারপর নিচে চলে আসো কয়েকটি উন্নয়ন পরিকল্পনা ও তাদের প্রভাব। কিছু কিছু পরিকল্পনার মাধ্যমেও কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই পরিকল্পনাগুলো তোমরা এই চার্ট থেকে পড়ে নেবে। ঠিক আছে? যে পরিকল্পনাগুলোর মাধ্যমে আমাদের কি প্রভাব পড়ছে, যেরকম বহুমুখী নদী পরিকল্পনাটাও কিন্তু একটা পরিকল্পনা, যার প্রভাবও কিন্তু আমাদের রয়েছে। কি প্রভাব পড়ছে সেটা নিচের দিকে রয়েছে,
আর কি পরিকল্পনার নাম উপর দিকে রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি ক্ষতিগ্রস্ত হচ্ছি, নগরায়নের মাধ্যমে কি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আমাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরোটাই কিন্তু এখানে চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। তাই এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের ফাইনাল পরীক্ষা শুনেছি 70-এর মধ্যে হবে, সুতরাং প্রিপারেশন কিন্তু আগে থেকেই নিতে হবে। বুঝতে পারছো? এর পরের পাতা দেখা রয়েছে পরিবেশ অবনমনের ফলে কি ঘটে। তো দেখো এখানে রয়েছে একটা ঘটনা, ভোপালের গ্যাস দুর্ঘটনা। কবে হয়, সেখানে কোন গ্যাসের দুর্ঘটনা হয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড ইম্পর্টেন্ট। আর চেরনোবিল, ইউক্রেনের চেরনোবিল আর জাপানের ফুকুশিমাতে কি ঘটেছিল যে দুর্ঘটনা, ইম্পর্টেন্ট, করে রাখবে। অর্থাৎ এই জায়গাটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট পড়বে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখো, পরীক্ষাতে এর ছাড়া আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না, এর বাইরে কোনো প্রশ্ন তো আসবেই না। এরপর দেখো হচ্ছে পরিবেশ অবনমনের ফলাফল গুলো কি কি। দেখো গোল করে ছবির মাধ্যমে পয়েন্ট করে করে লেখা আছে যেগুলো, সেগুলোই তোমরা 1 নম্বর 2 নম্বর করে লিখে দেবে। পরিবেশ অবনমনের ফলে ভূমিকম্প হবে, জল দূষণ হবে, জলের অভাব দেখা যাবে, জীববৈচিত্র্য হ্রাস পাবে, রাসায়নিক দুর্ঘটনা ঘটবে, বিশ্ব উষ্ণায়ন হবে বা গ্লোবাল ওয়ার্মিং হবে যেটা তোমরা জানো, বন্যা হবে, প্রাকৃতিক সম্পদের হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি, যোগানের চাহিদা অর্থাৎ তার ভারসাম্যটা নষ্ট হবে, আর বায়ু দূষণ হবে, খরা হবে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা পরিবেশ অবনমনের ফলাফল। বুঝতে পারছো? তোমাদের যেহেতু 70-এর পরীক্ষা হবে, 5 নম্বরের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তাই এটা কিন্তু ভালো করে দেখবে। শুধু এই নামগুলো 1-2 করে লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে? আর যদি পারো 2-1 লাইন করে গল্পের মতো লিখে দিতে, যে এইভাবে জল দূষণ হচ্ছে, এই সমস্ত উপাদান জলে মিশিয়ে জল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু করবে। তারপরের পাতাতে পরিবেশের এই অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি, এই উপায়টা তোমাদের কিন্তু পড়তে। অর্থাৎ পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার অন্যতম যেটা মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটা তোমাদের কিন্তু এখান থেকে করতে হবে। ঠিক আছে? যে কিভাবে আমরা পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করতে পারি। আর ডান দিকে একটা বক্সে দেখো রয়েছে আর্থ সামিট কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল, এটা কিন্তু করবে। পরিবেশ উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, যেটা কোথায়, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? কটা দেশ এখানে সম্মিলিত হয়েছিল, 178টি দেশ ও প্রায় 30,000-এর বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। করবে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। ঠিক আছে? খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে স্থিতিশীল উন্নয়ন, এটা কিন্তু পড়বে। এই জায়গাগুলো ভালো করে নোট ডাউন করো, প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে যেগুলো আমি দেখাচ্ছি। তাহলে এই পাতায় 3টে প্রশ্ন পেলাম, যে অবনমন নিয়ন্ত্রণ উপায়টা কি, আর পড়বে আর্থ সামিট কি, আর পড়বে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। তারপরের পাতা যেটুকু রয়েছে সেটা একবার রিডিং করে নেবে, কিন্তু যেটা রয়েছে WHO এর পুরো নাম, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে? যে হু কি বা হু এর অবদান কি, এই হুটা কিন্তু ভালো করে তোমরা পড়বে। টিকার জন্য 2 নম্বর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। চিপকো আন্দোলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কি বিষয়ে হয়েছিল। ঠিক আছে? এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পড়বে। এগুলো একবার রিডিং করে নিলেই বুঝতে পারবে। মেন যে তোমাদের টপিক সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে। ঠিক আছে? আর এগুলো জাস্ট একবার করে পড়ে নেবে, তাহলেই হবে। এখান থেকে প্রশ্ন সেরকম আসবে না। তো তোমাদের সপ্তম অধ্যায়ে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন, প্রশ্ন তথা পড়াটা বোঝানো। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে বুঝে নিয়েছো এবং যেগুলো আমি বললাম ভালো করে দাগিয়ে নিয়েছো। তো কেমন লাগলো পড়াটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।